নির্বাচন নিয়ে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের সঙ্গে ফোনালাপ। আপিল শুনানির 4 দিনের প্রার্থিতা ফিরে পেলেন 204 জন। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ইসি, অভিযোগ অনেকের। চুয়াডাঙ্গায় বিএনপি নেতা ডাবলুর মৃত্যুতে বিক্ষোভ, সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় দলটি, সেনা সদরের তদন্ত কমিটি গঠন। অরক্ষিত আর অনিরাপদ ঢাকা চট্টগ্রাম জ্বালানি তেলের পাইপলাইন, মিরসরাইয়ে চুরির ঘটনায় কুল কিনারা পাচ্ছেন না তদন্ত কমিটি। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন ডোনাল্ড ট্রাম্পের, আন্দোলনকারীদের দেশপ্রেমিক আখ্যা দিয়েছেন তিনি। স্বাগত ডিভিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের সঙ্গে একথা বলেন প্রধান উপদেষ্টা। আলোচনায় ডক্টর ইউনূস বলেন, নির্বাচন ঘিরে স্থানীয় বিভিন্ন সূত্রের পাশাপাশি বিদেশি গণমাধ্যমগুলো থেকেও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সরকার উদ্বিগ্ন। বিষয়টি নজরে এসেছে জানিয়ে এ চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন ফলকার তুর্ক। ফোনালাপে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, সাথে গণভোট সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। আপিল শুনানির 4 দিনে প্রার্থিতা ফিরে পেলেন 204 জন। মঙ্গলবার 53টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এদিকে প্রার্থীদের কারো অভিযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ইসি। নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তার জন্য প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি তাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে আপিল শুনানির 4র্থ দিনে 70টি আবেদনের উপর শুনানি করে নির্বাচন কমিশন। এদিন বেশিরভাগ আপিল মঞ্জুর হলেও নামঞ্জুরও হয়েছে অনেক প্রার্থীর আবেদন। শুনানির পর তারা অভিযোগ তোলেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ভূমিকা নিয়ে। ষড়যন্ত্র এবং পক্ষপাতিত্ব, এই 3টে শব্দ বলে গেলাম। দেখা হবে এই নির্বাচন কমিশন কিভাবে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়। মানুষ যেন নির্বিঘ্নে ভয় ভীতি দূর করে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। এদিকে নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি জানান মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীরা। উদাত্ত আহ্বান থাকবে, কেউ যেন আমরা পার্সিয়ালিটির আশ্রয় না নিই। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা গ্রহণযোগ্য, স্বচ্ছ, অবাধ একটা নির্বাচন উপহার দিবে, এটা আমরা আশা করি। 3 মাস পূর্বে যে সকল জেলা প্রশাসক এসপি সাহেবরা ট্রান্সফার হয়েছে, অন্তত 3 মাস সময় বেঁধে দিয়ে বাংলাদেশের সমস্ত ডিসিএসপিদের বদলি করা উচিত। আশা করি নির্বাচন কমিশন বাকি দিনগুলিতে নির্বাচনী কর্মক্ষেত্রে আমাদের সাথে স্বচ্ছতা থাকবেন। সুষ্ঠু ভোটের জন্য সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষ ভোটের মাঠ নিশ্চিত করতে ইসিকে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানান প্রার্থীরা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিগত নির্বাচনে প্রোঅ্যাক্টিভ দায়িত্ব পালনকারী কর্মকর্তারা এবার নির্বাচনী দায়িত্ব পাচ্ছেন না চট্টগ্রামে। বন্দরনগরীর 16টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবেন 43,000 নির্বাচনী কর্মকর্তা। বিগত নির্বাচনে তাদের ভূমিকাও যাচাই বাছাই হচ্ছে। 22 জানুয়ারি শুরু হবে এসব কর্মকর্তার প্রশিক্ষণ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহায়তা চায় নির্বাচন কমিশন। চট্টগ্রামের 15 উপজেলা ও সিটি কর্পোরেশন মিলিয়ে সংসদীয় আসনের সংখ্যা 16টি। এসব আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার মিলিয়ে নির্বাচনী দায়িত্ব পালন করবেন 43,102 জন। এসব কর্মকর্তার প্রশিক্ষণ শুরু হচ্ছে 22 জানুয়ারি থেকে। তবে বিগত নির্বাচনগুলোতে অতি উৎসাহে দায়িত্ব পালন করা কর্মকর্তারা এবার দায়িত্বে থাকছেন না। অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে কর্মকর্তাদের সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। আমাদের তো প্রায় সারা জেলায় 43,000-এর উপরে বেশি নির্বাচনী কর্মকর্তা রয়েছেন। তো এটা তো খুবই ভয়াবহ একটা বিষয় যে সব এই অল্প সময়ের মধ্যে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা।
তবে কেউ যদি প্রোঅ্যাক্টিভ ভূমিকা পূর্বে পালন করে থাকে, হ্যাঁ, প্রোঅ্যাক্টিভদেরকে অবশ্যই আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং তাদেরকে আমরা এই দায়িত্ব দিব না, এরকম আমাদের কার্যক্রম চলমান রয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকার পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সহায়তা চায় নির্বাচন কমিশন। আমরা দেখতে চাই যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত যেন কোন্দল না বেড়ে সৌহার্দ্যের মাধ্যমে যেন আমরা সত্যিকার অর্থে একটা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠান করতে পারি। এটাই জাতির দাবি, সময়ের দাবি। আমি বিশ্বাস করি রাজনৈতিক দল এবং প্রার্থী সমূহ এটা অনুধাবন করেন এবং এই জন্য নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলকে তারা এই সহযোগিতা প্রদান করবেন। চট্টগ্রামের আসনগুলোতে ভোট গ্রহণের জন্য 1965টি ভোট কেন্দ্র এবং 12,595টি ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় রাজনীতিকদের উপর আস্থা হারাচ্ছে জনগণ। সব দল মিলে সংস্কার করলেই দেশ বদলে যাবে এমনটা কখনোই সম্ভব নয়। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় গণতান্ত্রিক উত্তরণে দরকার সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন। রাজধানীতে এক আলোচনা সভায় এমন মতামত দেয়া হয়েছে। মব সন্ত্রাস, নির্বাচনের টাকার খেলা, নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও তুলে ধরেন রাজনীতিকরা। জাতীয় নির্বাচন ও নাগরিক প্রত্যাশা বিষয়ে আলোচনা সভার আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের বক্তব্যে উঠে আসে নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা। নিরাপত্তার বিষয়টি 1 নম্বরে চলে এসেছে এবং একই রকম ভাবে কর্মসংস্থান ইত্যাদি বিষয় এসছে। শান্তি, সততা, সুশাসন, জবাবদিহিতা এবং একই সাথে স্বচ্ছতার বিষয়টি এসছে। মব সন্ত্রাস ঠেকাতে না পারা সহ বিভিন্ন পর্যায়ে বর্তমান সরকারের সমালোচনার পাশাপাশি সুশাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতে নির্বাচিত সরকারের চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন বক্তারা। যদি আমাদের ফেসবুক পোস্টগুলো দেখেন, ম্যাক্সিমাম জায়গায় লোকেরা বুলিং করে যে তোমাদের কি 100টা ভোট আছে, তোমাদের কি কেন্দ্রে এজেন্ট দেওয়ার ক্ষমতা আছে, কয়টা ভোট পাবা, কয়টা লোক আছে তোমাদের। একদিকে প্রত্যাশা, আরেকদিকে অনবরত বুলিং। আমরা নিজেরা নির্বাচনের ব্যাপারে কোনো মব করব না, মাসেলম্যানকে ব্যবহার করব না, সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিব। আমরা ভোট কেন্দ্রগুলোকে নিশ্চিত করব, নিজেরাই পাহারা দিব। আমাদের যে বিদ্যমান ব্যবস্থা আছে সেখানে কিন্তু গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামোটা খুব দুর্বল। জনগণের ভোটে তারা সংসদে যাচ্ছেন জনপ্রতিনিধি হওয়ার জন্য, কিন্তু জনপ্রতিনিধি হওয়ার উপায়টা তাদের জন্য সাংবিধানিকভাবেই বন্ধ করা আছে। বর্তমান পরিস্থিতিতে রাজনীতিবিদদের জবাবদিহিতার ওপরও জোর দেয়া হয়। রাজনীতিবিদদের উপর কেন যেন জনগণের আস্থা আসছে না, এটা তো সত্য কথা। বিশ্বাস করতে চাচ্ছে না। আমরা কি করা দরকার, এজ এ পার্টি আমাদের কি করা দরকার, আমরা জবাবদিহিতা কিভাবে এনশিওর করব, এই থ্রু দ্য প্রসেস, পার্লামেন্টারি প্রসেস, ডেমোক্রেটিক প্রসেস এন্ড থ্রু পার্টিসিপেশনের মাধ্যমে আমরা কিভাবে জবাবদিহিতাটা করব। আগামীতে যারা দেশ চালাবে তারা যেন ক্ষমতার ভারে বিচ্ছিন্ন হয়ে না পড়ে, সে আহ্বান জানানো হয় আলোচনা সভায়। আমরা গত সংসদগুলিতে দেখেছি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সেনা অভিযানে গ্রেফতারের পর বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে চুয়াডাঙ্গার জীবননগর। মঙ্গলবার এলাকাবাসী ও নেতাকর্মীদের সড়ক অবরোধ ও অগ্নিসংযোগে অচল হয়ে যায় পৌর শহর। বিচার বহির্ভূত এই মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি, সেই সাথে প্রত্যাহার করা হয়েছে ক্যাম্প কমান্ডার ও অভিযানে থাকা সদস্যদের। বিক্ষোভে উত্তাল চুয়াডাঙ্গার জীবননগর। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় লোকজন জড়ো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাছের গুড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। ডাবলুর মৃত্যুকে হত্যা দাবি করে জড়িতদের শাস্তির দাবিতে স্লোগান দেয়। এ সময় পুলিশের একটি দল ঘটনাস্থলে যেতে চাইলে তাদের ধাওয়া দেওয়া হয়। 5 তারিখের পরও আমরা দেখি সেই একই চিত্র। আমরা এর থেকে বের হতে যাই। এই হত্যার সঠিক তদন্ত করে সঠিক বিচার
এই জনগণ জীবননগরবাসীকে উপহার দিক। কোন লোক ওখানে যে নিরাপত্তা পায়নি যে একটা ভালোভাবে কথা বলবে, এই ধরনের ঘটনা জানতে চলেও তাকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো হয়েছে। বিক্ষোভের জেরে কার্যত অচল হয়ে যায় জীবননগর পৌর এলাকা। মঙ্গলবার দুপুর 1টার দিকে জেলা বিএনপির সভাপতি, সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাবলুর মরদেহ জেলা সদর হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত করা হয়। ডাক্তারকে চাপ দিয়ে তারা একটা রিপোর্ট নিতে চাইছিল যে সে হাসপাতালে আসার পরে মারা গেছে, কিন্তু সে হাসপাতালে আসার পরে মারা যায়নি, আগেই মারা গেছে। আমরা জোর দাবি জানাই এর বিচারের, এর জন্য একটা সুষ্ঠু তদন্ত কমিটি চাই। সোমবার রাত 10টার দিকে বিএনপি নেতা ডাবলুকে তার ব্যবসা প্রতিষ্ঠান হামজা ফার্মেসি থেকে আটক করে সেনাবাহিনী। রাত 12:30টার দিকে ডাবলুর মরদেহ নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘরের মধ্যে ঢুকে মই আরাম করে হাত বাইতে মুখ বাইতে বেতাল 1.5 ঘন্টা ধরে মারার পরে মরে গেছে। আমার হাজবেন্ডের কোনো হার্টের সমস্যা হয়েছিল না, আমার হাজবেন্ড যারা নৃশংসভাবে পরিকল্পিতভাবে মেরেছে, আমি তাদের হত্যার আমি ন্যায্য বিচার চাই। পরিবার ও দলের নেতাকর্মীরা নির্যাতনে হত্যার দাবি করলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় আটকের পর অসুস্থ হয়ে পড়েন ডাবলু। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ডাবলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। ডাবলুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সেনাবাহিনী। সেখানকার সেনা ক্যাম্পের কমান্ডার সহ অভিযানে অংশ নেয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে হেফাজতে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচার বহির্ভূত এ ধরনের মৃত্যু দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা, যা দেশের জন্য শুভ নয় বলেও উল্লেখ করা হয় এক শোক বিবৃতিতে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় ৩,৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা চট্টগ্রাম জ্বালানি তেলের পাইপলাইন এখন অনিরাপদ ও অরক্ষিত। মিরসরাইয়ে মাটির নিচ থেকে তেল চুরির ঘটনার কোনো কুলকিনারা হয়নি। জ্বালানি বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করেছেন, কার্যকর নিরাপত্তার বিষয়ে এখনই সাবধান না হলে বারবার ঘটতে পারে এমন চুরির ঘটনা। নির্বাচন সামনে রেখে নাশকতার আশঙ্কায় চট্টগ্রামে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রায় 52টি কি পয়েন্ট ইনস্টলেশন কেপিআই বা গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকায় ছিল ঢাকা চট্টগ্রাম জ্বালানি তেলের পাইপলাইন। একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনও গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় অঘটনের শঙ্কা উঠে আসে। সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মাটির 12 ফুট নিচে থাকা বিপিসির তেল সরবরাহের পাইপলাইন ফুটো করে তেল চুরি হলেও জানত না বিপিসির কেউই। নিরাপত্তা ব্যবস্থার চোখ এড়িয়ে কিভাবে এটি সম্ভব সেটাও বিস্ময়ের জন্ম দিয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা ডিপো থেকে যমুনা অয়েলের 1,12,000 লিটার ডিজেল গায়েব এবং ঢাকায় পৌঁছানোর পর ডিজেলের পরিমাণে কমে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনেও তেলের হিসাবে গড়মিলের তথ্য উঠে আসে। কন্ট্রোল রুমের ওরা টের পেল না, নাকি তারা সে সময় কোনো অবহেলা করেছিল এই কারণে বোঝে নাই। তার কল আসে, যখন অ্যালার্ম আসে, ফলস অ্যালার্মও আসে, সেরকম কিছু হলো। এটা আমাদের এই সিস্টেমের কোনো ত্রুটি কিনা, এটার জন্য আসলে কিন্তু আমরা একটা তদন্ত কমিটি করেছি। আমরা যে কোম্পানিকে আমরা যে দায়িত্ব দিয়েছি সে কেন কাজ করলো না সেটা আমাদের উঠে আসবে। দরকার হলে আমরা তার জামানত বাজেয়াপ্ত করে আমরা অন্য কোনো প্রতিষ্ঠানকে এখন আমরা নিয়োগ করতে আমরা সেটাও আমরা চেষ্টা করব। আমরা এইভাবে তো অরক্ষিত আর রাখবো না। নিরাপত্তাকে গুরুত্ব না দিলে এমন ঘটনা বারবার ঘটবে, জানান জ্বালানি বিশেষজ্ঞরা। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যত ধরনের সিস্টেম এখানে থাকা দরকার, এই জিনিসগুলো যদি অ্যাক্টিভলি এখানে কাজে থাকে তাহলে আমার মনে হচ্ছে যে পাইপলাইনটা অধিক সেফ হবে এবং এর নিরাপত্তা নিশ্চিত করা যাবে। তেল চুরির ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সারা দেশের মতো তরলকৃত গ্যাসের তীব্র সংকট পর্যটন জেলা রাঙামাটিতেও। সিএনজি স্টেশনগুলোতে বিঘ্নিত গ্যাস সরবরাহ, অনেক স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। বিপাকে গাড়ি চালক ও মালিকরা। আয়ের উৎস বন্ধ হওয়ায় পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই দীর্ঘ লাইন জ্বালানি নেয়ার জন্য রিকশাবিহীন শহর, পাহাড়ের কোল ঘেঁষা রাঙামাটিতে সিএনজি অটোরিকশা প্রধান বাহন।
জেলার ফিলিং স্টেশনগুলোতে প্রায় 2 সপ্তাহ ধরে বিঘ্নিত সিএনজির সরবরাহ। অটো গ্যাস ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন না চালকেরা। গ্যাসের খুব সংকট, আসলে বুঝতেছি না এখন গ্যাসটা কখন পাবো। 200 টাকার গ্যাস দিচ্ছে, ওইটা নিয়ে আমাদের ওইভাবে গাড়ি চলতেছে না। কালকে 2টার পর থেকে কোনো গ্যাস নাই, আমাদের তো গাড়ি পুরোপুরি বন্ধ, ফ্যামিলি চালাতে হবে। একদিকে দীর্ঘ সময়ের অপেক্ষা, অন্যদিকে জ্বালানি সংকটে কমেছে আয় রোজগারও। অভিযোগ উঠেছে পাম্প মালিকরা সিন্ডিকেট করে গ্যাস সরবরাহ করছেন না। মালিক পক্ষে তো কেউ নাই এখানে, সবাই চলে গেছে বাসায় বন্ধ করে। এখন আমরা গ্যাস পাচ্ছি না, কাপ্তাই থেকে আসছে, এখন যাইতেও পারতেছি না এখান থেকে। যাত্রীরা যাত্রী এখন দুর্ভিক্ষ পড়ে গেছে, গাড়ি পাচ্ছে না। তবে পাম্প মালিকরা বলছেন চাহিদা মতো গ্যাস না পাওয়ায় সরবরাহ বিঘ্নিত হচ্ছে। আমরা আসলে তো কালকে 2টার পর থেকে দিতে পারতেছি না এটা গ্যাসটা। এখন ওদিক থেকে যদি আমাদেরকে গ্যাস না দেয় তাহলে আমরা কিভাবে গ্যাসটা দেবো? 3-4টা পাম্প বন্ধ, আমি এক পাম্পে এটা কিভাবে এটাকে সম্ভব করা হয়? দেশ জুড়েই চলছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংকট। এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কথা বলেছি সব জায়গায়, এবং এটা নিয়ে এটা তো আসলে রাঙামাটির প্রবলেম না, এটা ন্যাশনাল ইস্যু। এটা নিয়ে সরকার কাজ করছে, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। আমি বাণিজ্য মন্ত্রণালয় আপডেট পেলে আমি আসলে কথা বলতে পারবো। গ্যাস সংকট সমাধানে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা চালক ও সাধারণ মানুষের। সরবরাহ স্বাভাবিক না হলে পর্যটন শহরের অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার শঙ্কা। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 237 মৌলভীবাজার 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি এখন রয়েছি মৌলভীবাজারে, অর্থাৎ মৌলভীবাজার 3 আসনে। আমার সাথে রয়েছেন এখানকার বিএনপি মনোনীত প্রার্থী জনাব এম নাসির রহমান। নাসির, আপনার স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। প্রথমে জানতে চাইব, একটা পর্যটন এবং প্রবাসী অধ্যুষিত এলাকা বলা হচ্ছে, অনেক সম্ভাবনাময় একটা জনপদ মৌলভীবাজার 3 আসন। সবকিছু মিলিয়ে মানুষের প্রত্যাশাটা কি আপনাদের কাছে, আপনারা যারা মানুষের কাছে যাচ্ছেন? আমাদের নির্বাচনী প্রচারণা আমরা তো এমনি অনানুষ্ঠানিকভাবে আমরা শুরু করেছি বেশ আগেই, ঘরোয়াভাবে। মানুষের প্রত্যাশা সবচেয়ে বেশি হলো যে এই 15-17 বছরে যে গ্রামীণ অবকাঠামোতে যে রাস্তাঘাটগুলি আমার মরহুম পিতা এবং আমি করে গেছিলাম সেই 2001-06 সালে, সেগুলির তো কোনো মেনটেনেন্স হয় নাই, ভেঙে চুরে রাস্তাগুলির খুবই করুণ দশা। সেই রাস্তাগুলির মেরামতটা সবচেয়ে প্রথম আশা। দ্বিতীয় আশা হলো যে আমাদের যে প্রত্যেক জেলাতেই আপনার জেলা হাসপাতাল আছে, কিন্তু ওগুলো অকার্যকর হাসপাতাল। ওগুলি খালি রেফারেল হাসপাতাল হিসেবে হচ্ছে। তো সেগুলিকে একটা পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে রূপান্তর করা যায় কিনা, প্রপার ডাক্তার, নার্স এনে এবং বিভিন্ন স্পেশালিটি উইংস খুলে এবং একটু এক্সপ্যান্ড করে, সেটা হলো দ্বিতীয় প্রত্যাশা এখানে। তৃতীয় হলো এখানে যেহেতু একটা পর্যটন জেলা, আপনারা জানেন কক্সবাজারকে, বাংলাদেশে 2টা জেলা পর্যটন জেলা, কক্সবাজার এবং মৌলভীবাজার। কক্সবাজারকে গত সরকার একেবারে হাজার হাজার কোটি টাকা দিয়ে ভরিয়ে দিয়েছে, কিন্তু এখানে 1 কোটি টাকারও কোনো কিছু করে নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে নিয়েছিলাম যে এখানে আগে শমশেরনগর এয়ারপোর্টটা ছিল, ওটাকে চালু করা যায় কিনা, এটা এয়ারফোর্সের বেসের মধ্যে আর কি। সেরকম তো যশোরেও একই জিনিস, যশোরের আদলে ছোট একটা করা। তো ওনারা এটাকে 3টা এয়ারপোর্টের মধ্যে শমশেরনগরকে প্রায় আনছেন, কিন্তু এটা কার্যক্রম পরবর্তী গণতান্ত্রিক সরকার আসলে তাদের উপরে ছেড়ে দিয়েছেন। এছাড়াও আমি চেষ্টা করছি যে আমাদের এখানে শ্রীমঙ্গলে চা বাগান অধ্যুষিত জায়গায় সবচেয়ে বেশি ট্যুরিজম শ্রীমঙ্গলেই আসে। বাংলাদেশ রেলওয়ের 5টা ট্রেন আছে সিলেটের, কিন্তু সব সিলেট, এগুলি শ্রীমঙ্গল থামে, কিন্তু টিকিট পাওয়া যায় না। টিকিট হলো সোনার হরিণের মতন টিকিট। আমি চেষ্টা করছিলাম যে একটা ডেডিকেটেড ট্রেন ঢাকা টু শ্রীমঙ্গল করা গেলে তো এটা ট্যুরিস্টদের জন্য সুবিধা হয়, এবং আমাদের যারা এনআরবি মৌলভীবাজারে যারা আছে তাদের জন্য সুবিধা হয়, যারা বিমানে আসে না। তো আমি এটা একটা আনুষ্ঠানিক অনুরোধ বর্তমান
সরকারের অ্যাডভাইজার সাহেবকে করেছি, উনি বলছেন উনি চেষ্টা করছেন, ওনার ইঞ্জিন নাই, উনি ইঞ্জিন সাপেক্ষে উনি এরকম একটা ডেডিকেট সার্ভিস শ্রীমঙ্গল, ঢাকা শ্রীমঙ্গল, মানে ওটা আরও সিলেটের দিকে যাবে না, টার্মিনেশন হবে শ্রীমঙ্গলে, ওখান থেকে ফেরত যাবে। তাতে হলো কি আমাদের ট্যুরিজম যে এটা সাংঘাতিকভাবে টিকিটটা সুলভ পাওয়া যাবে। একটা প্রশ্ন করতে চাই, সাবেক অর্থমন্ত্রী জনাব এম সাইফুর রহমানের কথা ভোটাররা বলছেন এবং তার উন্নয়নের ব্যাপকতার কথা, সেক্ষেত্রে আপনি এখন আসলে প্রতিনিধিত্ব করছেন, সেক্ষেত্রে কি সেই বিষয়টা, ব্যাপকতার বিষয়টা কোনো ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলছে কিনা বা কোনো ধরনের বাড়তি চাওয়ার মুখে পড়ছেন কিনা মানুষের কাছে? উনি যখন ছিলেন তখন ওই সময় আমিও এখানকার সংসদ সদস্য ছিলাম, তো মানুষের প্রত্যাশা তো অনেক বেশি ওনার, বাট একটা জিনিস কি, মোটামুটি গ্রামীণ অবকাঠামোর যেগুলি দরকার ছিল সেগুলি কিন্তু আমরা ওই সময় 2001-06 মোটামুটি করে গেছিলাম। এখন এই যে তেমন ডিমান্ডের মধ্যে রাস্তাগুলি সংস্কার এবং ছোটোখাটো একটু ফুটওভার ব্রিজ নদীর উপর দিয়ে, মানে সিরিয়াস তেমন কিছু না, সিরিয়াস হলো দুইটা বিষয়। তো এই দুইটা বিষয়ের উপরে আমরা জোর দিব এবং প্রত্যাশা হ্যাঁ আছে ওনার, কারণ ওনার হিসাবে মানুষজন একটু প্রত্যাশা তো বেশি হবে স্বাভাবিক ইয়েতে। আমিও চেষ্টা করবো যতটুকু পারি তাদেরকে করার। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা রয়েছি মৌলভীবাজার 3 আসনে। পরবর্তী বুলেটিনে আমরা চেষ্টা করব অন্য কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা প্রতিনিধির সাথে যুক্ত হতে। ডিবিসি নিউজের সাথেই থাকুন, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন। পঞ্চগড়, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপাকে পড়েছে জেলার শীতার্থ মানুষজন। শৈত্যপ্রবাহ কাবু জেলাবাসী। ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে ধীর গতিতে চলাচল করে যানবাহনগুলো। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষেরা। এদিকে তীব্র শীতে আলু, মরিচ সহ বিভিন্ন ফসলের রোগবালাই বেড়েই গেছে। চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। জেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। শীতের কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের সংক্রমণও উদ্বেগজনক হারে বেড়েছে। এতে শিশু ও বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন। এছাড়া পুরাতন কাপড়ের দোকানে নিম্ন আয়ের মানুষের ভিড় বেড়েছে। ঠান্ডা হান খুবই বা কুয়াশাও খুব, বাতাস বসে, এতে ঠান্ডা হান কুয়াশা হান বেশি হয়ে গেছে। আমার তো বা কর্ম করে খাওয়া লাগে, ঠান্ডার কারণে তো বা লোদ না ভাইয়া যায় না। কাজে যাইতে তো কষ্টই হয়। কালকের থেকে মনে করেন যে আজকে বাতাস বেশি, ঠান্ডা বেশি, তো আস্তে আস্তে ঠান্ডাটা বাড়তেছে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের দেশপ্রেমিক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বিক্ষোভকারীদের নিজেদের প্রতিষ্ঠান দখল নেওয়ার পরামর্শ দেন ট্রাম্প। হত্যা ও নিপীড়নকারীদের নাম মনে রাখার আহ্বান জানিয়ে ইরান সরকারকে চরম মূল্য দিতে হবে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি বিক্ষোভকারীদের ওপর হত্যাকাণ্ড বন্ধ না করা পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করা হয়েছে বলে জানান তিনি। বিক্ষোভের জেরে ইরানের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্তের জন্য বুধবার উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। এদিকে ইরানের সামরিক হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র অজুহাত তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তেহরানের। চলমান বিক্ষোভে মৃতের সংখ্যা 2000 ছাড়িয়েছে বলে জানিয়েছে ইরান সরকার। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।